আমি ডিভাইন সোল। কেমন আছো তোমরা বন্ধুরা? আজকের আমি যে বিষয়ের উপর রিডিং করতে চলেছি সেটি হলো রিলেশনশিপের উপরে। হতে পারে তোমরা সেপারেশনে রয়েছো, বা হতে পারে তোমাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশান রয়েছে, অথবা তুমি সিঙ্গেল রয়েছো। সে যেই এনার্জিতেই থাকুক না কেন, তো সেই হিসেবে তোমার রিলেশনশিপের উপরে আমি এই রিডিংটা করতে চলেছি। তো চলো দেখে নিই ইউনিভার্স তোমাদেরকে রিলেশনশিপের জন্য কি অ্যাডভাইস দিচ্ছে বা কিভাবে গাইডেন্স দিচ্ছে, যেটা তোমরা পেয়ে হয়তো অনেকটা নিজেকে হয়তো বুঝতে পারবে বা নিজের জন্য হয়তো কিছু রাস্তা খুঁজে পাবে। বন্ধুরা, এটা একটা জেনারেল রিডিং, জেনারেল প্রেডিকশন, তাই যতটা রিজনেট করবে ততটাই নেবে, যেটা রিজনেট করবে না সেটা ছেড়ে দেবে। পেজ অফ সোর্স, নাইন অফ সোর্স, বেশিরভাগ সোর্স আসছে। সোর্স আসছে দুটো, দ্য হ্যাংম্যান, কিংস অফ সোর্স, কিং অফ সোর্স, বেশিরভাগ সোর্স, কিং অফ ওয়ান্স, আবার সোর্স, ফোর অফ সোর্স, দ্য স্টার, দ্য এমপ্রেস। ওকে, তো চলো আমি এটা বললাম যে যারা হয়তো নো রিলেশনশিপের উপরে, হতে পারে তোমাদের এমন কিছুতে হয়তো এমন কোনো সিচুয়েশন রয়েছে যেখানে হয়তো তোমাদের মধ্যে কি বলা চলে, তোমাদের মধ্যে হয়তো খুব তোমরা ইম্পালসিভ আচরণের মধ্যে ছিল। মানে পাস্টে যদি তুমি দেখে থাকো তোমার নো কন্ট্যাক্ট সিচুয়েশান বা সেপারেশান বা যাই বলো না কেন, তোমার মধ্যে যে এনার্জিটা ছিল না, পেজের এনার্জি। পেজ সাধারণত কি বোঝায় জানো তো? ফিকেল মাইন্ড। পেজ সাধারণত ইমম্যাচিওর একটা মানুষকে বোঝায়, যেটা হয়তো তোমার মধ্যেও ছিল। এবার তুমি মানো আর নাই মানো সেটা তোমার ব্যাপার, তোমার মধ্যে হয়তো হতে পারে, অথবা তোমার মধ্যে যদি না থেকে থাকে তাহলে তুমি যার সঙ্গে ডিল করেছিলে সেই মানুষটার মধ্যে ছিল। নো ম্যাটার তার এজ কত, আমি সেটা বলছি না। এজ দেখো, এজ ম্যাটার করে না তার ম্যাচুরিটির উপর। ম্যাচুরিটি ডিপেন্ড করে এক্সপিরিয়েন্সের উপর, তার জার্নির উপর। সে জার্নি থেকে কি শিখেছে, বা তার মধ্যে যে এক্সপিরিয়েন্সটা হয়েছে সেই এক্সপিরিয়েন্স থেকে কি শিখেছে। তার অভিজ্ঞতা, মানুষের অভিজ্ঞতাকেই মানুষ ম্যাচুরিটি নিয়ে আসে, তাই না? তো হতে পারে তোমার মধ্যে এই আচরণ থাকতে পারে, অথবা তুমি যার সঙ্গে ডিল করেছিলে তার মধ্যে এক ধরনের ফিকল মাইন্ড টাইপের, মানে এক ধরনের ইমম্যাচিওর মানুষ, যার মধ্যে হয়তো কোনো কিছুতেই ম্যাচুরিটি ছিল না। এবং যেখানে তুমি হয়তো যার কারণে তোমার সঙ্গে তার সঙ্গে হয়তো অনবরত হয়তো একটা দ্বন্দ্ব লেগেই থাকতো, যেখানে হয়তো তোমার মধ্যে হয়তো তোমাকে মনে হতে পারে যে এই মানুষটার সঙ্গে ডিল করাটা খুব টাফ হচ্ছে, বা সামনের জন হয়তো ভাবতে পারে তোমার সঙ্গে ডিল করাটা খুব টাফ হচ্ছে, কারণ তুমি যেন কোনো কিছুতেই বোঝার ক্ষমতা নেই, তোমার মধ্যে যেন একটা ফিকল মাইন্ড। তোমার আজকে যদি এটা মনে করতে ইচ্ছে হয় তো কালকে তোমার অন্য কিছু করতে ইচ্ছে করে, মানে তোমার মানে চিন্তাভাবনার মধ্যে স্টেবিলিটি ছিল না। তোমার যে একটা স্টেবল ধারণা বা একটা লং টার্ম প্ল্যানিং, যেটা বলা চলে যে একটা মানুষের লং টার্ম প্ল্যানিংই একটা সাকসেস বা গ্রোথ নিয়ে আসতে পারে। সাপোজ ধরো তুমি যদি আমি পড়েছিলাম যে কাজের পিছনে তুমি 10 বছর সময় যদি না দাও, তাহলে তোমার সেই কাজের পিছন থেকে কাজ থেকে তুমি কিন্তু কিছু আনতে পারবে না, কিছু কিন্তু রিওয়ার্ড পাবে না। কারণ যতক্ষণে তুমি সেই কাজটাকে শিখে তোমার মতো করে তৈরি করবে, এবং তুমি তার কাছ থেকে যখন শিখে তুমি যখন তার পিছনে ইনভেস্ট করবে, সেখানে সময় লাগে, স্বাভাবিকভাবেই সময় লাগে। এবং এই লং টার্ম প্ল্যানিং বা লং টার্ম পিরিয়ডটা না, এর পেছনে ইনভেস্ট করার ফলেই তোমার কাছ থেকে সেই জিনিসটা আসে, মানে তুমি সেখান থেকে রিওয়ার্ড কিছু পেতে পারো। তো এটাই ন্যাচারাল। তুমি হয়তো সেই লং টার্ম প্ল্যানিংয়ে হয়তো বিশ্বাসী না, বা তোমার মধ্যে হয়তো লং টার্ম কোনো প্ল্যানিংই ছিল না, কোনো কাজই ছিল না, তুমি হুটহাট করে যা খুশি মনে হতো তাই করতে, বা তোমার সামনে তুমি যার সঙ্গে ডিল করতে সে সেটাই ভাবতো। এবং হতে পারে এতটাই ইম্যাচিওর মনোভাব ছিল যে যার মধ্যে হয়তো নিজস্বতা বলে কোনো জিনিস ছিল না, নিজের যে ব্যক্তিত্ব বা নিজস্ব যে চিন্তাভাবনা সেটা কোনো কিছু না, মানে অন্যের দেখে হয়তো চিন্তা ভাবনাটাকে নিয়ে আসা, মানে ওটা রয়েছে তো আমারও ওটা চাই। নো ম্যাটার কি তার কাছে তার থেকেও হয়তো ভালো কিছু জিনিস রয়েছে, কিন্তু সেটা তার কাছে ম্যাটার করে না, সে সেটা নিয়েছে, মানে তোমাকেও সেটা। মানে সাপোজ ধরো আমি বলছি, তুমি যদি তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে ডিল করে থাকো, তোমার গার্লফ্রেন্ডকে হয়তো তুমি একটা ব্যাগ দিলে গিফট,
বা তার কাছে রয়েছে ওই কালারের ব্যাগ, এবং তুমি তাকে হয়তো অন্য কালারের ব্যাগ দিয়েছো, কিন্তু সে হয়তো ভাবছে যে তার বান্ধবীর কাছে বা তার বন্ধুর কাছে এই ধরনের কালারের ব্যাগ রয়েছে, তো তোমাকে সেই কালারের ব্যাগ দিতে হবে। মানে এখানে বোঝা যাচ্ছে যে সে সবসময় নিজের যে জিনিস, নিজের যে পছন্দ, সেই পছন্দটাকে সে সেকেন্ড প্রায়োরিটি দিত এবং অন্যের পছন্দটাকে ফার্স্ট প্রায়োরিটি হিসেবে দিত, এবং যেটা হয়তো তোমাদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে অনেক সমস্যা হয়তো দেখা দিয়েছিল। এবং এর ফলে কি হয়েছে, তুমি হয়তো অনেক বোঝানোর চেষ্টা করেছো, বুঝিয়েছো, কিন্তু কোনো মতেই কোনো কাজ করেনি, কারণ তার মধ্যে একটা ইম্পালসিভ মানে ইম্যাচিওর মনোভাব, ফিকেল মাইন্ড মনোভাব না, যেটা তোমাকেও হয়তো বিরক্ত করে, এবং এর ফলে তোমার রাতের ঘুম হয়তো উড়ে চলে গেছিলো। তুমি বুঝতে পারছো না এর ভবিষ্যৎ কী, মানে এই সম্পর্কের ভবিষ্যৎ কী, যে সম্পর্কের পিছনে এত তোমাকে কষ্ট করতে হচ্ছে, ইনভেস্ট করতে হচ্ছে, এতটাই পরিমাণ তোমাকে পরিশ্রম করতে হচ্ছে, যেখান থেকে তোমার রাতের ঘুম উড়ে চলে গেছিলো, এবং তুমি ভাবছিলে যে তোমার ভুল না সামনের জনের ভুল। মানে তুমিও হয়তো নিজেকে কোশ্চেন করেছিলে হয়তো যে হয়তো তুমি কোথাও না কোথাও ভুল করছো, কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে তুমি যখন এটা ভেবে চিনতে মানে রাতের ঘুম উড়ে চলে যাচ্ছে, যখন তুমি দেখছো যে তোমার মধ্যে তো তুমি সব রকমভাবে চেষ্টা করছো, তুমি সব রকমভাবে এফোর্ট দিচ্ছ, তুমি সমস্ত কিছু ইনভেস্ট করছো, কিন্তু সামনের জন সেভাবে ততটা ইনভেস্ট করছে না, বা সামনের জনের ক্ষেত্রে ততটা যতটা তোমাকে সময় দেওয়ার দরকার বা এনার্জি দেওয়া দরকার ততটা দিচ্ছে না, সে শুধু তার নিজের স্বার্থটাই দেখছে। তো সেই জায়গাটাতে তুমি হয়তো ভেবে দেখছো যে তোমার ক্ষেত্রে হয়তো এই রিলেশনটা টিকিয়ে রাখাটা খুব টাফ হয়ে যাচ্ছে, বা তুমি হয়তো এই রিলেশনশিপের মধ্যে যতটা ইনভেস্ট করছো সামনের জন কিন্তু তার ফায়দাই তুলতেছে, এবং এর ফলে যখনই তুমি এটা ভেবেছো বা ভেবে দেখেছো তখনই হয়তো তোমার রাতের ঘুম উড়ে চলে গেছে, বা নিজের এই বোকামির জন্য হয়তো নিজেকেই দোষ দিচ্ছ। তোমার মনে হচ্ছে যে তুমি বোকা, তোমার মধ্যেই এই ধরনের মানসিকতা, তুমি প্রেমেতে পড়ে গিয়ে হাবুডুবু খাচ্ছিলে, বা তুমি তার কথার জালে ফেসে গিয়েছিলে, সে তোমাকে এমনভাবে কথার জালে ফাঁসিয়ে দিয়েছে তুমি, যার ফলে তার কথার জালে ফেসে গিয়েছিলে। অথবা হতে পারে তুমি প্রথম হয়তো ভাবছিলে যে যে জিনিসটা যেটা তোমাকে সে শোনাচ্ছে বা যেটা তোমাকে বলছে সেটা হয়তো সত্যি, তুমি এটা ভেবেছিলে, কিন্তু পরবর্তীকালে যত সময় গিয়েছে, যত তোমরা সম্পর্কের মধ্যে জড়িয়েছো, ততই তোমার মনে হয়েছে যে না, যতটা তোমার মনে হয়েছিল, ধারণা হয়েছিল ততটা কিন্তু নয়, মানে মাঝখান দিয়ে দেখা যায় যে তুমি বোকা বনে গেছো। তো সেই জন্য হয়তো তোমার ক্ষেত্রে রাতের ঘুম উড়ে চলে গেছে, এবং এর ফলে না তুমি নিজেকে ধৈর্য ধরার জন্য চেষ্টা করছো। দেখো, যদি তোমাদের রিলেশনের মধ্যে তোমরা যদি একে অপরের সঙ্গে যদি পেশেন্স না মনোভাব না রাখো, বা তোমাকে বলা হচ্ছে যে যদি তুমি কোনো রিলেশনের ক্ষেত্রে হয়তো হ্যাংড হয়ে আছো, মানে তুমি অপেক্ষা করে বসে আছো কিন্তু সামনের জন হয়তো মুভ অন করে গেছে, বা হতে পারে তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন রয়েছে, মানে তুমি হয়তো অপেক্ষা করে বসে আছো যে তার ফোন আসবে, তার কল আসবে, বা তুমি তার সঙ্গে হয়তো ফেস টু ফেস কথা বলবে, সোল টু সোল কনভারসেশন হবে, বা এমন কিছু হতে পারে ম্যান টু ম্যান কথা বলতে চাইছো, বা একদম যেখানে বলা চলে যে তুমি সেই জন্য হয়তো অপেক্ষা করে বসে আছো যে হয়তো তুমি তার কাছ থেকে কোনো মেসেজ পাবে, কল পাবে, বা কোনো রকমের কোনো হয়তো কন্ট্যাক্ট হয়তো সে তোমাকে করবে, কিন্তু দেখা যাচ্ছে এখানে তুমি নো কন্ট্যাক্ট সিচুয়েশনের মধ্যে পড়ে রয়েছো, যেখানে তুমি অপেক্ষা করে বসে আছো কিন্তু সামনের জন হয়তো সেখানে মুভ অন করে গেছে। অথবা হতে পারে, এটা তুমি বুঝতে পারবে ভালো মতোই তোমার এনার্জিতে, আমার যেটা মনে আসছে আমি সেটাই বলছি, অথবা হতে পারে সে হয়তো অন্যদিকে হয়তো ভাবছে, যেখানে হয়তো তুমি তার জন্য অপেক্ষা করে বসেছো। হ্যাংম্যান কথার অর্থ হচ্ছে অপেক্ষা করে থাকা, বা ধৈর্য ধরে থাকা, বা ঝুলে থাকা, তো তুমি হয়তো সেই জায়গাটায় ঝুলে আছো, এবং এর ফলেই তোমার মধ্যে হয়তো এই ধরনের চিন্তা ভাবনা আসছে যে সেও হয়তো তোমার জন্য হয়তো অপেক্ষা করে বসে আছে, কিন্তু এটা নয়। একজন অপেক্ষা করে বসে থাকলে বলে যে সামনের জন অপেক্ষা করে বসে থাকবে, এটা কখনোই হতে পারে না। সামনের জন হয়তো মুভ অন করে গেছে, বা সামনের জন হয়তো সে তোমার কাছ থেকে বেটার অপশন পেয়ে গেছে। হতে পারে তুমি যেখানে হয়তো নিজেকে হয়তো খুব স্ট্রিক্ট বা ডিসিপ্লিন মানুষ হিসেবে ভেবে নিয়েছিলে, বা সামনের জন খুব স্ট্রিক্ট ছিল বা ডিসিপ্লিন ছিল, অথবা হতে পারে তোমার রিলেশনশিপের এই যে সমস্যাটাগুলো এসেছে এর কারণ হচ্ছে একটাই, হতে পারে এই মানুষটা খুব ডমিনেটিং নেচারের ছিল, খুব ম্যানুপুলেটিং নেচার, মানে খুবই ম্যানুপুলেটিং, যেখানে বলা চলে কি শুধু নিজের স্বার্থের জন্য যতটুকু দরকার বা নিজের দরকারে যতটা প্রয়োজন তোমাকে ততটাই ইনভেস্ট করতো তোমার পিছনে, এবং তোমাকে সে ততটাই বোঝাতো যতটা তার দরকার, কিন্তু তোমার সমস্যা, তোমার প্রবলেম, বা তোমাকে যে ইমোশনালি তার জন্য যে অ্যাভেলেবেল থাকতে হবে, হয়তো দেখা যাবে এই মানুষটা কখনো তোমার জন্য ইমোশনালি অ্যাভেলেবেল ছিল না, ফিজিক্যালি অ্যাভেলেবেল ছিল না, কখনোই হয়তো তোমাকে সে বুঝতোই না বা বোঝার চেষ্টাই করেনি, সবসময় যেন সে তার নিজের চাহিদা, নিজের যে ইমোশনালি ফুলফিলমেন্ট সেটাই সে পূরণ করার চেষ্টা করতো, এবং এর ফলে সে জানতো যে তুমি একটু বোকামো টাইপের, হয়তো বোকা টাইপের, বা তোমার মধ্যে হয়তো কাইন্ডনেস রয়েছে, এবং এমপ্রেস এসেছে মানে স্বাভাবিকভাবেই তোমার মধ্যে কাইন্ডনেস রয়েছে, তোমার মধ্যে নার্চারিং ক্ষমতা রয়েছে, এবং যেটার সে ফায়দা তুলেছে, মানে সে বুঝেই নিয়েছিল। একটা কথা বলি শোনো,
যারা হচ্ছে ডমিনেটিং আর ম্যানিপুলেটিং নেচারের হয় না, তারা খুব ভালো করেই জানে যে তাদের কি দরকার আর কি দরকার নয়, কারণ এরা খুব মাইন্ড দিয়ে কাজ করে, সোল দিয়ে নয়। এরা লজিক খোঁজে, সব কিছুতে ম্যাজিক নয়। রিলেশনের ক্ষেত্রে কিন্তু ম্যাজিক খোঁজে না, লজিক খোঁজে। আর সব কিছুতেই যেন একটা সিরিয়াস মনোভাব, সব কিছুতেই যেন একটা পয়েন্ট টু পয়েন্ট একটা হিসেব করে চলার মতো। তো এই ক্ষেত্রে হতে পারে তোমাদের মধ্যে এই ধরনের সিচুয়েশন এই কারণে এসেছে, এমন টাইপের মানুষের সঙ্গে তুমি হয়তো ডিল করছিলে যে মানুষটা মাইন্ড দিয়ে বেশি কাজ করতো, যার কাছে তোমার কাছে সম্পর্ক, ইমোশন এগুলোর কোনো গুরুত্ব ছিল না, খুব ম্যাটেরিয়ালিস্টিক হতে পারে। এবং এর ফলে কি হয়েছে, পরবর্তীকালে হয়তো তোমরা তোমাদের জীবনে নিয়ার ফিউচারে এমনকি তুমি যদি মেয়ে হয়ে থাকো না, তাহলে তোমার ক্ষেত্রে হয়তো কিং অফ ওয়ান্স আসছে। তুমি এই কিং অফ সোর্সকে ছেড়ে দিয়ে তোমার জীবন থেকে যখন এই কিং অফ সোর্স চলে যাচ্ছে, তোমার জীবনে কিং অফ ওয়ান্স আসছে। ওয়ান্স বলতে কি বোঝায়, ওর থেকে তো অনেক গুণে ভালো কমসে কম। ওয়ান্স হচ্ছে কীরকমই, ওয়ান্সের মধ্যে ইমোশন রয়েছে মোটামুটি, এবং যার মধ্যে ক্রিয়েটিভিটি রয়েছে, আইডিয়া রয়েছে, এবং যার মধ্যে হয়তো নিজের মধ্যে যে নলেজটা রয়েছে না, সেই নলেজটাকে সে কাজে লাগায়। যেখানে হয়তো তোমার মধ্যে মনে হতে পারে যে এই মানুষটার মধ্যে তুমি যেরকমই চিন্তা ভাবনা, তোমার মধ্যে সেই ধরনের চিন্তা ভাবনা। এবং এর মধ্যে দেখো এখানে একটা টিকটিকি দেখো এর পাশে ঘুরছে, একজন কিংয়ের আশেপাশে সাধারণত এই ধরনের থাকে না, তাই না, দেখা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে হয়তো হতে পারে যে এই মানুষটার কতটা পরিমাণে কাইন্ডনেস রয়েছে, যেখানে কিন্তু এই কিংয়ের আশেপাশে সাধারণত এগুলো থাকে না, কিন্তু তারপরেও সে রেখেছে। তার মানে এটা বোঝা যাচ্ছে যে তোমার জীবনে হয়তো এমন কোনো মানুষ আসতে চলেছে যে খুব অ্যাডভেঞ্চারাস, যার মধ্যে অ্যাডভেঞ্চারাস মনোভাব রয়েছে, এবং যার মধ্যে হয়তো অ্যাডভেঞ্চারাস মনোভাবের ফলে না তোমার মধ্যে হয়তো লিডারশিপ ক্ষমতা রয়েছে, মানে সাহসিকতা রয়েছে খুব, যে তুমি যেই সিচুয়েশনে থাকো না কেন, যেরকমই সমস্যায় থাকো না কেন, সেখান থেকে বের করে নিয়ে আসার মতো ক্ষমতা তার মধ্যে রয়েছে, এবং সে সেটা পারে। তার মধ্যে এই লিডারশিপ ক্ষমতা রয়েছে, আর ফোকাস থাকে, মানে নিজের যে কাজ সেই কাজের প্রতি সে ফোকাস থাকে, এবং নিজের যে আইডিয়াটা সেই আইডিয়ার প্রতি ফোকাস থাকে। তাকে হ্যাংম্যানের নিচেই এসেছে 4 অফ সোর্স, বুঝতেই পেরেছো, যেখানে হয়তো তোমার মধ্যে হয়তো মানে তোমার উপরে এমন কিছু সমস্যা চলছিল, যেখানে হয়তো তুমি ভেবে পাচ্ছিলে না যে এই সমস্যা থেকে কী করে বেরোবে। তোমার মনে হতে পারে যে তুমি এই সমস্যা থেকে কিভাবে বেরোবে, বা তোমার কাছে থাকলেও তুমি হয়তো সেই জায়গাটা থেকে বেরোনোর জন্য অনেক চেষ্টা করেছিলে, কিন্তু সেই জায়গাটায় বলা হচ্ছে যে তুমি যে ধরনের সম্পর্কের মধ্যে তুমি হয়তো নিজেকে ইনভেস্ট করেছিলে, সেই জায়গাটায় হয়তো তুমি খুশি ছিলে না, সুখী ছিলে না, এবং যেখানে হয়তো তোমার মনে হতে পারে যে তুমি যেই জায়গাটায় তোমার রেস্ট দরকার বা রিল্যাক্সেশন দরকার, বা যেখানে তোমার হয়তো মেডিটেশন করা দরকার, ওই জায়গাটা থেকে বেরিয়ে আসার জন্য না তোমাকে সবার ফার্স্ট হচ্ছে মেডিটেশন করতে হবে, তোমাকে ইউনিভার্সের কাছে ম্যানিফেস্ট করতে হবে। তুমি যদি এই ধরনের সিচুয়েশনে থাকো না, 9 অফ সোর্সে যদি থাকো, তোমাকে 9 অফ সোর্স থেকে আগে তোমাকে 4 অফ সোর্সে আসতে হবে। 4 অফ সোর্স বলতে কী বোঝায়, তোমাকে রেস্ট নিতে হবে। তুমি যদি রেস্টলেস হয়ে থাকো, তোমার মধ্যে যদি রাতের ঘুম উড়ে চলে যায়, তুমি যদি খুব মানে সবসময়ের জন্য একটা আলাদা ডিপ্রেশনে ভুগে থাকো, অ্যাংজাইটিতে ভুগে থাকো, তাহলে সেই জায়গাটায় বলা হচ্ছে তোমাকে রেস্ট নেওয়ার কথা বলা হচ্ছে, তোমাকে রিল্যাক্স করতে বলা হচ্ছে, এবং তোমাকে মেডিটেশন করতে বলা হচ্ছে। আর তোমার মধ্যে যে ধরনের স্টেবিলিটি তুমি কিভাবে করবে, কেমনভাবে করবে, সেটা তোমাকে ফিক্স করার দরকার। মানে একটা টাইম টু টাইম কাজ করার জন্য না তোমাকে একটা রুটিন তৈরি করে নেওয়া দরকার, যেখানে যে এই রুটিনটাই না তোমাকে পরবর্তীকালে তোমার জীবনে না, যে তুমি যে এই যে অপেক্ষা করে বসে থাকা কারোর জন্য, বা তুমি যে এই যে মুভ অন করতে পারছো না বা লেট গো করতে পারছো না, এই যে সমস্ত জিনিস থেকে না তুমি বেরিয়ে আসবে। তখন আর তুমি কারোর মুখের দিকে তাকিয়ে বসে থাকবে না যে কেউ তোমাকে হেল্প করলে তবে যে তুমি আগে এগোতে পারবে, বা কেউ তোমাকে সুযোগ দিলে তুমি সেই সুযোগের সদ্ব্যবহার করবে, এমনটা নয়। তোমার কাছে নিজে থেকেই সুযোগ আসবে। কারণটা কি, তুমি যখনই নিজেকে মেডিটেশন করবে না, তখন তোমার মধ্যে যে সোল, সেই সোল তোমাকে বুঝিয়ে দেবে, তোমার মাইন্ড তোমাকে বুঝিয়ে দেবে যে তোমাকে কি এর আগে মানে এরপরে তোমাকে কী স্টেপ নিতে হবে, আর সেই স্টেপ দেখেই না তুমি আগে এগোতে পারবে। অ্যান্ড দেন আসছে স্টার কি বোঝায় বলো দেখি, স্টার বোঝায় ব্যালেন্সিং এনার্জিকে। তোমাকে ব্যালেন্স করতে বলা হচ্ছে, যেখানে তোমাকে বলা হচ্ছে যে তুমি যদি ব্যালেন্স করতে পেরে যাও না, একবার তোমার লাইফকে যদি তুমি ব্যালেন্স করতে পেরে যাও, যেখানে হয়তো তুমি ব্যালেন্সই করতে পারতে না তোমার লাইফকে, এবং যেখানে হয়তো তোমার বডি অ্যান্ড মাইন্ড অ্যান্ড সোল যেটা হয়তো তোমার মধ্যে অ্যালাইনমেন্টে ছিল না, মানে তোমার বডি এক কথা বলতো, তোমার মাইন্ড এক কথা বলতো, তোমার সোল আর এক কথা বলতো, এরকমই হতো। মানে সোল আর মাইন্ডের মধ্যে না সারাক্ষণ ধরে একটা কনফ্লিক্ট চলতো, যে কনফ্লিক্টটা থেকে তুমি না বেরোতেই পারতে না। তো এরপরে কী হচ্ছে, যখনই তুমি মেডিটেশন করছো না, তোমার সোল আর মাইন্ড অ্যালাইনমেন্টে চলে আসছে, এবং তোমার বডিও তোমার সাথ দিচ্ছে, এবং যার ফলে না তুমি সেই মেডিটেশন করার ফলে তোমার নেক্সট স্টেপ তুমি কী নেবে, বা তোমার কাছে অপরচুনিটি এলে না তুমি সেই অপরচুনিটিটাকে
তোমার জন্য কতটা ভালো বা কতটা খারাপ সেটা তুমি ভেবে দেখবে। হয়তো অপরচুনিটিটা নানান দিক দিয়ে আসতেছে তোমার কাছে, দ্য স্টার এসছে মানে তোমার কাছে নানান দিক দিয়ে আসছে অপরচুনিটি। হতে পারে তোমার কাছে নতুন করে কোনো কন্ট্যাক্ট আসছে, বা হতে পারে তোমার যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে তুমি থেকে থাকো, হয়তো সে তোমাকে কন্ট্যাক্ট করতে পারে, অথবা যদি সে কন্ট্যাক্ট নাও করে তবে হতে পারে সে তোমাকে মনে করছে, মানে তোমাকে যে একদম ভুলে গেছে তা নয়, তার মধ্যে তুমি আছো, কিন্তু হয়তো সে কন্ট্যাক্ট করে উঠতে পারছে না। কারণটা কি, সে কোন মুখে তোমাকে, হয়তো তোমাদের মধ্যে যদি এমন সিচুয়েশান হয়ে থাকে যেখানে হয়তো সে ফিরে আসার রাস্তা রাখেনি, এবং তুমিও হয়তো তাকে অ্যাকসেপ্ট করতে পারবে না, মানে এমন কিছু কনফ্লিক্ট করে ফেলেছে, এমন কিছু জায়গাটাকে মানে ওই বলে না লেবুটাকে এত নিজেলে তেতো করে ফেলেছে যে লেবুটা আর খাওয়া যাচ্ছে না। তো তোমার মধ্যে সেই রকমই, যদিও তুমি যদি তার অপেক্ষায় বসে থাকো, বসে থাকলেও সেও তো জানছে না তুমি তার অপেক্ষায় বসে আছো, তুমি তো তাকে আর বলছো না। সেই জায়গাটাতে সেও জানে যে তোমার কাছে ফিরে আসাটা তার পক্ষে সম্ভব নয়, সে নিজের কাছেই হয়তো লজ্জাবোধ করছে। হ্যাংম্যানের আগেই মানে তার মানে এটাই বোঝা যাচ্ছে যে সে নিজে থেকেই লজ্জাবোধ করছে, যদি উল্টো দিক দিয়ে ধরা যায়। যার জন্য তুমি অপেক্ষা করে বসে আছো, সে নিজেই লজ্জাবোধ করছে যে তোমার কাছে ফিরে আসতে চাইলেও সে ফিরে আসতে পারবে না। এবং এর ফলে কি হচ্ছে, তোমার কাছে হোপ আসছে, আশা আসছে, তুমি নতুন করে কিছু একটা বিগিনিং করতে চলেছো, যেখানে হয়তো তুমি ইন্সপিরেশন পাচ্ছ, তোমার কাছে ব্যালেন্সিং এনার্জি আসছে, তুমি অপরচুনিটি গেইন করছো, এবং রিনিউয়াল হচ্ছে, মানে হতে পারে তোমার পুরনো কারোর সঙ্গে হয়তো তোমার দেখা হতে পারে। আমি বলছি না যে পাস্টে যে রিলেশনশিপের মধ্যে ছিলে, গার্লফ্রেন্ড বয় মানে এমন টাইপের না, অন্য কারোর সঙ্গে হয়তো হয়তো তুমি ম্যানিফেস্ট করছো এমন কাউকে যে তার সঙ্গে যদি তোমার দেখা হতো বা এ হতো, তুমি হয়তো নিজের ভুলটা বুঝতে পেরেছো এবং তার জন্য হয়তো অপেক্ষা হতে পারে পরবর্তীকালে এমন কিছু হতে পারে, এমন কিছু সিচুয়েশান আসতে পারে যেখানে হয়তো তোমার সঙ্গে তার সঙ্গে রিনিউয়াল হতে পারে, এবং হতে পারে যে তুমি হয়তো তার সঙ্গে নতুন করে আবার হয়তো যোগাযোগ করতে পারো। এবং এটার কারণ হচ্ছে তোমার মধ্যে কাইন্ডনেস, তুমি যে সেই মানুষটাকে নতুন করে তোমাকে ভাবাতে বাধ্য করছো, কারণটা একটাই, সে আর তোমার জীবনে তোমার মতো কাউকে আর সে পায়নি, সত্যি কথা এটাই। মানে তোমার মধ্যে যে কাইন্ডনেস ছিল, তোমার মধ্যে যে গ্র্যাটিটিউডটা ছিল, এবং তোমার মধ্যে যে তার জন্য যে ভাবা বা তার জন্য ভালোটা কোনটা হবে সেটা নিয়ে তুমি ভেবেছিলে, সেই ভাবনাটাকে না সে হয়তো যখন তুমি তার সঙ্গে ছিলে তখন সে বুঝতো না, কিন্তু যাই তোমার সঙ্গে সেপারেশন হয়ে গেছে, বা যা তোমার সঙ্গে তার নো কন্ট্যাক্ট হয়ে গেছে, বা যখনই তোমার সঙ্গে তার সঙ্গে বিচ্ছেদ ঘটে গেছে, তখনই সে বুঝতে পারছে যে সে কি হারিয়েছে। অ্যাকচুয়ালি সত্যি এটাই, যতক্ষণ দাঁত থাকে বলে না, যতক্ষণ দাঁত আছে দাঁতের মর্ম বোঝে না, যখনই দাঁত পড়ে যায় তখনই বোঝে যে দাঁতটা আসলে কতটা ইম্পর্ট্যান্ট। ঠিক তেমনি সম্পর্কের ক্ষেত্রেও সেটাই, সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস হয়, যতক্ষণ তুমি তার সঙ্গে জুড়ে থাকছো ততক্ষণ সে তোমার মূল্য বুঝছে না, যখনই তুমি সেখান থেকে বেরিয়ে আসতেছো না তখনই সে বুঝতে পারছে তোমার গুরুত্বটা কতখানি ছিল। যেখানে সে তোমাকে হয়তো ইগনোর করতো, তোমাকে তোমার প্রায়োরিটি হয়তো তার কাছে কিছুই ছিল না, তোমার ভ্যালু হয়তো তার কাছে কিছুই ছিল না, যখনই তুমি তার কাছ থেকে সরে গেছো না তখনই সে বুঝতে পারছে আসল ভ্যালু তো তুমিই ছিলে, মানে তোমাকে যেখানে গুরুত্ব দেওয়ার কথা ছিল, মেন প্রায়োরিটি তোমাকে করা উচিত ছিল, সেখান থেকে যখন সে দেখছে যে তুমি সরে যাওয়ার পরে না সে আসল বুঝতে পারছে যে আসলে সে জীবনে কি হারিয়েছে। এবং কারণটা কি, তোমার মধ্যে যে গ্র্যাটিটিউড আছে, তোমার মধ্যে যে গ্রাউন্ডেড এনার্জি রয়েছে, তুমি একজন এমপ্রেস সাধারণত কি এমপ্রেসের মধ্যে খুব ম্যাচুরিটি রয়েছে, একজন অ্যাডভাইজার ওম্যান, মানে খুব ওয়াইস ওম্যান যাকে বলা চলে, খুব জ্ঞানী একজন মানুষ, যার মধ্যে থেকে সব রকমের সমস্যা তুমি সমাধান করতে পারবে, অথবা তোমার সঙ্গে কথা বলে সে নিজেকে খুব মোটিভেট করতে পারে। মানে এমন এমন মানুষ আছে না যাদের সঙ্গে কথা বলে খুব মোটিভেট হওয়া যায়, এবং যার সঙ্গে কথা না বললেও মনে হবে যেন সারাদিনে যদি একবারও না কথা বলতে পারে তার মনে হবে যেন কিছু না কিছু একটা হারিয়ে ফেলেছে, মানে একটা রুটিনের বাইরে হয়তো এমন কিছু হয়েছে যেখান থেকে হয়তো তোমার সারাদিনটাই বাজে গেছে, এরকমই টাইপের। তো তুমি হয়তো সেই রকমই ধরনের মানুষ ছিলে, যেটা সে হয়তো হারিয়ে এখন বুঝতে পারছে যে সে কী হারিয়েছে। এবং পরবর্তীকালে হয়তো হতে পারে তোমার মধ্যে যে মাদারলি নেচার ছিল না, তোমার মধ্যে নার্চারিং, কেয়ারিং এবং শেয়ারিং যে নেচারটা ছিল, সেই নেচারটা সে খুব মিস করতেছে খুব। এবং হতে পারে তোমার মধ্যে যে স্টেবিলিটি এনার্জি ছিল তোমার, আমি বলছি না যে ফিনান্সিয়ালি, কোনো মানুষই ফিনান্সিয়ালি বা এর মধ্যে স্টেবিল আপস অ্যান্ড ডাউন হয়, কিন্তু তোমার মেন্টালি যে স্টেবিলিটি, মানে তুমি কোনো কিছুকে ভয় পাও না, তুমি কোনো কিছু নতুন কিছু বিগিনিং করতেও ভয় পাও না, তুমি কোনো প্রবলেমকে সলভ করতেও ভয় পাও না, তোমার জীবনে যদি কোনো অবস্টিকল আসে সেখানেও তোমাকে হাঁটাতে পারে, মানে তোমাকে অত সহজে ভেঙে ফেলতে পারে না, তুমি খুব ফেস টু ফেসভাবে সেই সমস্ত জিনিসগুলোকে ফেস করো। এবং এটাই হচ্ছে তোমার সবথেকে বড় ক্ষমতা, এটাই হচ্ছে সবথেকে বড় পাওয়ার। এবং যেটা সে দেখে না ভাবছে যে সে কি হারিয়েছে,
হতে পারে যেটা তোমার মধ্যে সেপারেশন রয়েছে বা যেখানে হয়তো তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, যে মানুষগুলো যাকে যেভাবে এনার্জিতে রয়েছে হারিয়েছে না, সে সেটাই এখন ফিল করছে, সে সেটাই এখন ভাবছে যে জীবনে অনেক বড় ভুল করে ফেলেছে, যেখানে তার হয়তো এখন রাতের ঘুম উড়ে চলে গেছে, যেখানে সে ভাবছে যে অনেক বিশাল বড় ভুল, মানে আশেপাশের মানুষজনের কথা শুনে বা নিজেকে এতটাই নিজেকে বিশাল মহান কিছু আত্মা ভেবে নিয়েছিল, সেখানে সে পরবর্তীকালে দেখছে যে সে কিছুই নয়, তুচ্ছ একটা মানুষ। তো সেখানে সে যে নিজেকে বিশাল বড় বিস্কুট ভেবে নিয়েছিল, যাকে চায়ে ডুবিয়ে খাওয়া যায় না, এমন কিছু ভেবে নিয়েছিল, তো সেই জায়গাটায় বুঝতে পারছে যে না, সে কিছুই নয়। এবং এখান থেকেই তোমার যে জার্নিটা শুরু হয়েছিল, তুমি প্রথমেই ইমপ্রেস ছিলে, এখন আরও বেশি তোমার হয়তো সেই এনার্জিটা আরও বেশি হাইলাইট হচ্ছে বা আরও বেশি তোমাকে আরও উজাগর করছে। তো সেই জায়গাটা দেখে না সেই সমস্ত মানুষদের রাতের ঘুম উড়ে চলে যাচ্ছে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের মেসেজটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।